হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। ইতিমধ্যে ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝে গেছো এই ভিডিওটা হতে চলেছে র্যালফ ওয়াল্ডো এমারসনের লেখা ফেবেল কবিতাটি নিয়ে। এই যে ফেবেল কবিতাটি একটি অত্যন্ত মজাদার, অত্যন্ত জ্ঞানের এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কবিতা তোমাদের জন্য। তোমরা যারা ডব্লিউবি বোর্ড অথবা অন্যান্য বোর্ডে পড়ো, তোমাদের কিন্তু প্রত্যেকের সিলেবাসে হয়তো এই যে ফেবেল কবিতাটি আছে। আজকে এই কবিতার সব থেকে সহজ, সব থেকে ইজি ওয়েতে আমি এই কবিতাটি আজকে তোমাদের বোঝাবো এবং প্রত্যেকটা লাইন বাই লাইন আমি বাংলা অর্থ সহ কিন্তু এই কবিতাটি আজকে আলোচনা করতে চলেছি। তাই তোমরা যারা আজকে এই কবিতাটা বোঝার উদ্দেশ্যে এই ভিডিওতে ক্লিক করেছো, তোমরা একদমই সঠিক জায়গায় এসছো। ইউটিউবের সব থেকে সোজা ওয়েতে আজকের এই কবিতাটি কিন্তু আমরা বুঝবো, যাতে তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারো এই কবিতাটি। তো আগামী 2027 মাধ্যমিকে তোমাদের সিলেবাসে এই ফেবেল কবিতাটি আছে, বা অন্যান্য যারা অন্যান্য বোর্ড থেকে ভিডিওটা দেখছো তোমাদেরও হয়তো বোর্ডে সিলেবাসে এই ফেবেল কবিতাটি অন্তর্ভুক্ত। এই কবিতাটি আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে, আলোচনায় পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, এই ভিডিওর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো কবিতাটি সম্পূর্ণ বুঝতে। চলো আর সময় নষ্ট না করে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি তোমাদের মাধ্যমিকের ইংরাজি ব্লিস বইটি। এখান থেকে আমরা আলোচনা আজকে করব এই যে ফেবেল কবিতাটি। তোমরা যারা ভিডিওটা দেখছো, বই খুলে ফেবেল কবিতাটি কিন্তু সামনে খুলে নেবে। আমি যখন প্রত্যেকটা লাইন ওয়াইজ আলোচনাতে যাব, তোমরা সেটা তোমাদের বইতে ফলো করবে এবং সঙ্গে একটা নোটবুক নিয়ে নেবে। যে সমস্ত ওয়ার্ড মিনিং, যে সমস্ত ইম্পর্টেন্ট পোরশন আমি বলবো, সেখান থেকে তোমরা সেটা দাগিয়ে নেবে। তো আজকে আমরা যে কবিতাটি পড়বো সেটা হলো ফেবেল। এই যে ফেবেল, দেখো আমি এখানে লিখে নিয়েছি FABL, এবং এটা কার লেখা? এটা লেখা বিখ্যাত আমেরিকান রাইটার এসেইস্ট র্যালফ ওয়াল্ডো এমারসন। ইনি হলেন একজন আমেরিকান রাইটার। আমরা সকলে জানি আমেরিকান ইংলিশ রাইটার এবং ব্রিটিশ ইংলিশ রাইটারের কিন্তু একটা ভাগ আছে। তো এই যে কবিতাটি তিনি লিখেছেন, তিনি একজন আমেরিকান ইংলিশ রাইটার। সবার প্রথমে আমরা কবি সম্পর্কে একটু জেনে নেব। এই যে কবি, আমাদের আজকের কবিতা র্যালফ ওয়াল্ডো এমারসন। এই র্যালফ ওয়াল্ডো এমারসন একজন ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্ট, অর্থাৎ ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্টের একজন কবি কিন্তু তিনি ছিলেন। অর্থাৎ এই এবার তোমরা প্রশ্ন করবে, স্যার যে ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্ট কি? ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্ট হলো যেখানে আমাদের নেচারে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিসে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পদার্থ, গাছপালা, পশু পাখি, প্রত্যেকে কিন্তু একটা করে গুরুত্ব রয়েছে। এইটা কিনা এই যে মুভমেন্টে বিশ্বাসী যে সমস্ত রাইটাররা আছে তারা কিন্তু বিশ্বাস করে। তো আমাদের এই যে র্যালফ ওয়াল্ডো এমারসন একজন অত্যন্ত জনপ্রিয় মুখ এই ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্টে। তো তিনি এই যে ফেবেল কবিতাটি লিখেছেন, সেখানেও আমরা পরবর্তী অংশে দেখতে পাবো আমাদের ওয়েদারের, আমাদের স্ফিয়ারের, আমাদের পৃথিবীর প্রত্যেকটা ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের কিন্তু একটা গুরুত্ব রয়েছে। তো এরপরে আমরা চলে আসি ফেবেল নামক টাইটেলটি। কবিতার টাইটেল কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ টাইটেল কি? টাইটেল হলো আমাদের ঠিক যেমন কোন দোকানে হেডিং এর মতো। দোকানে হেডিং এর নাম লেখা থাকে যে জেরক্স সেন্টার, অনলাইন জেরক্স সেন্টার, শুধু সেটাই লেখা থাকে, কিন্তু তার ভিতরে কিন্তু আরো অনেক কিছু কাজ হয়। অর্থাৎ একটা জিনিসের হেডিং থেকে আমরা যেমন তার সারাংশ কিছুটা বুঝতে পারি, আমাদের কবিতা, গল্প, নোভেল যাই হোক, তার টাইটেলটা কিন্তু তার একটা সার অংশ কিন্তু সেখানে ফুটে ওঠে। তো ঠিক তেমন ভাবে আমাদের আজকের এই যে ফেবেল কবিতাটি আছে, এই ফেবেল কিন্তু এই ফেবেলের বাংলা অর্থ কি? এই ফেবেলের বাংলা অর্থ হলো নীতি কথা বা লোককথা। আমরা সকলেই মোরাল স্টোরি শুনেছি, যেখানে আমরা একটা শিক্ষা অর্জন করি সবার শেষে, সবার একটা নীতি থাকে সবার শেষে। সেই পঞ্চতন্ত্রের গল্প,
সেই সমস্ত গল্প থেকে কিন্তু আমরা যে নীতিকথাগুলো পাই, এই যে ফেমিলির বাংলা অর্থ নীতিকথা বা লোক। তো আশা করছি এই পর্যন্ত যে আমাদের কবিতার টাইটেল এবং লেখক সম্পর্কে কিন্তু মূল টেক্সটে মূল পোর্শনে যাওয়ার আগে আমি আরো একবার রিভাইজ করে দিই। আমাদের যে গল্পের লেখক র্যালফ ওয়াল্ডো এমারসন, তিনি কিন্তু ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্টে বিশ্বাসী ছিলেন, যার মেন কথা হলো আমাদের পৃথিবীর প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের একটা গুরুত্ব রয়েছে। তো তিনি যেহেতু সেই মুভমেন্টে বিশ্বাসী, এবং এই যে কবিতাটি আমাদের আজকে আছে ফেবেল, সেইটা এই কবিতাটি কিন্তু সেই মুভমেন্ট থেকে কিছুটা অনুপ্রাণিত। কবিতা আমরা লাইন ওয়াইজ গেলে তোমরা বুঝতে পারবে। তো চলো, আর এবার আমরা কবিতার মূল পোর্শনে যাই। লাইন ওয়াইজ আমরা বাংলা অর্থ তো আলোচনা করবোই, সঙ্গে এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডের ভোকাবুলারি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো চলো শুরু করি আমাদের আজকের কবিতা ফেবেল, লেখক র্যালফ ওয়াল্ডো এমারসন। প্রথম লাইনে কি বলছে? দ্য মাউন্টেন and the squirrel had a quarrel, and the farmer called the letter little pig. Ban replied, you are doubtless very big, but all sorts of things and weather must be taken together to make up a year and a spring. তো আমরা একেবারে 9টি লাইন প্রথমে পড়ে নিলাম। এবার চলো আমরা একটা একটা লাইনে আমাদের আজকের কবি কি বলতে চাইছে। কবিতার প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি দ্য মাউন্টেন। মাউন্টেন মানে কি? মাউন্টেন মানে হলো পর্বত, পর্বত মালা। দ্য মাউন্টেন এন্ড দ্য স্কুইরেল। স্কুইরেল মানে কি? স্কুইরেল মানে হলো কাঠ বিড়ালি। আমরা সকলে জানি কাঠ বিড়ালি, যারা গাছে গাছে ঘোরাফেরা করে। আর পর্বত হ্যাড আ কোয়ারেল, দুজনের মধ্যে কি হচ্ছে? দুজনের মধ্যে বিবাদ লেগে গেছে, দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। কার সঙ্গে কার ঝগড়া লেগে গেছে? পর্বতের সঙ্গে কাঠবিড়ালির ঝগড়া লেগে গেছে। আচ্ছা, এটা কি সম্ভব? একটা পর্বত যার কিনা আকাশ সমান উচ্চতা, যার বিশালত্ব, যে কত মহান, যে কত বড়, যার শক্তির সামনে কোনো শক্তির তুলনা হয় না, তার সঙ্গে বিবাদটা কার লাগছে? তার সঙ্গে বিবাদটা লাগছে আমাদের স্কুলের, অর্থাৎ কাঠবিড়ালি। এবারে ঝগড়া চলছে, ঝগড়ার মাঝখানে এন্ড এবং দ্য ফার্মার কল্ড। ফার্মার মানে হলো আগের জন। ফার্মার মানে কি? ফার্মার মানে হলো আগের জন। ফার্মার মানে হলো আগের জন। আর ল্যাটার মানে কি? ল্যাটার মানে হলো পরের জন। তাহলে এখানে কি বলছে? এন্ড দ্য ফার্মার এবং আগের জন কল্ড দ্য ল্যাটার, পরের জনকে বলেছিল লিটল প্রিক, খুদে নীতিবাগীশ। নীতিবাগীশ মানে কি? নীতিবাগীশ মানে হলো যারা একেবারে পান থেকে চুন খসতে দেয় না। মানে কি? সবসময় রুলস ফলো করে চলে, সবসময় যে রুলসটা যেটা হওয়ার কথা, যেখানে যেটা থাকার কথা, বা যেটা যে নিয়ম মেনে চলার কথা, তারা সবসময় সেই নিয়মে স্টিক করে থাকে, সেই নিয়মে একেবারে স্থির থাকে, তাদেরকে নীতিবাদী বলা হয়। তাহলে এখানে এই যে মাউন্টেন স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালিকে কি বলছে? কাঠবিড়ালিকে বলছে খুদে নীতিবাদী। তো এটা বলার পরে তো কাঠবিড়ালি তো গায়ে একটু লেগেছে, কাঠবিড়ালি তো একটু মোটামুটি অপমানিত বোধ করেছে। তার ফলে কাঠবিড়ালি কি বলছে? বান। বান রিপ্লাই, এখানে বান বলতে এখানে কি বান, এই যে বান, বান মানে আমরা সাধারণত এক ধরনের পাউরুটি বুঝি, এক ধরনের পাউরুটি বুঝি, কিন্তু এই বান বলতে এখানে কিন্তু কাঠবিড়ালিকে মেনশন করা হয়েছে। বান বলতে কিন্তু এখানে কাঠবিড়ালিকে মেনশন করা হয়েছে। কেন বানের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে? কারণ দেখবে এক ধরনের রুটি পাওয়া যায় লম্বা করে বান, তার উপরে পৃষ্ঠটা কিন্তু মসৃণ, ঠিক কাঠবিড়ালির মতো। তাহলে এই বান বলতে এখানে কিন্তু কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। এখানে কিন্তু একটা সিগনিফিকেন্ট আছে, খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ ইমেজরি এখানে ইউজ করা হয়েছে। কেন? তোমরা দেখবে রুটিটা হাতে নিয়ে তোমরা যদি দুমড়ে মুছিয়ে দাও তবে ছোট হয়ে যায়, ঠিক তেমনি কবি যেন এখানে কাঠবিড়ালি তাকে সেই রুটির সঙ্গে তুলনা করে তার যে ক্ষুদ্র অবস্থানের কথা তিনি বর্ণনা করতে চেয়েছেন। তো এই যে বান
অর্থাৎ কাঠবিড়ালি রিপ্লাই উত্তর করেছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। কাকে বলছে? পর্বতকে বলছে, মাউন্টেনকে বলছে, ইউ আর, তুমি হও ডাউটলেস, নিঃসন্দেহে, ভেরি বিগ, অনেক বড়। তাহলে এখন যখন পাহাড়টি কাঠবিড়ালিকে বলছে খুদে মিথ্যাবাদী, তখন এটা শুনে বান অর্থাৎ কাঠবিড়ালি পর্বতকে রিপ্লাই দিচ্ছে, পর্বতকে উত্তর দিচ্ছে কি, কাঠবিড়ালি পর্বতকে কি বলছে? পর্বতকে বলছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। কাঠবিড়ালি এই যে উত্তরের মাধ্যমে যেন এইটা প্রকাশ করতে চাইছে আসলে, যে আমি অমান্য করছি না যে তুমি বড়, আমি মানলাম তুমি বড়। তারপরে কি বলছে শুনুন, কত গুরুত্বপূর্ণ কথা, বাট কিন্তু all sorts of things and weather must be taken in together. প্রত্যেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র, প্রত্যেকটা all sorts of things, প্রত্যেক জিনিস and এবং আবহাওয়া মাস্ট অবশ্যই be taken in together, নিতে হবে। তাহলে কি বলছি, তুমি অনেক বড় আমি মানছি, নিঃসন্দেহে তুমি অনেক বড়, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু কি, বাট কিন্তু all sort of things, প্রত্যেক জিনিস and weather এবং আবহাওয়া must be taken into the account, একসঙ্গে নিতে হবে। তুমি বানাতে, আপনি বা গঠন করতে একটা বছর and a sphere এবং একটা গোলক। তার মানে কি বলছি, দেখবে একটা হোল ইয়ারে ওয়েদার কেমন থাকে, গ্রীষ্ম থাকে, বর্ষা থাকে, শরৎ থাকে, হেমন্ত থাকে, বসন্ত থাকে, শীত থাকে, এর মধ্যে যদি একটা মিস করে যায় তাহলে সেটা কি একটা পর্যাপ্ত পরিপূর্ণ বছর হবে? নিশ্চয় হবে। ঠিক তেমনই বলছে যে ওয়েদার এবং প্রত্যেকটা জিনিসগুলো নিতে হবে, তাহলে কিন্তু আমরা একটা বছর এবং আমরা একটা স্পিয়ার অর্থাৎ গোলক তৈরি করতে পারবো। এখানে যেন কাঠবিড়ালি যেন সেই কথাটাই বলতে চাইছে। ঠিক কাঠবিড়ালির মুখ দিয়ে যেন আমাদের কবি র্যাপ ওয়ার্ল্ড এমারসন, যিনি কিনা এই যে ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্টের একজন অগ্রগণ্য ব্যক্তি, তিনি যেন এটা বলতে চাইছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে পৃথিবীর প্রত্যেকটা জিনিস আমাদেরকে একসঙ্গে নিতে হবে, তাহলে কিন্তু আমরা একটা গোলক তৈরি করতে পারি। এমন কোনো জিনিস নেই যার কিনা গুরুত্ব নেই। যদি আজকে পৃথিবী থেকে সমস্ত মৌমাছি উধাও হয়ে যায়, তাহলে পুরো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছিল যে পুরো আমাদের যে ওয়ার্ল্ড সিস্টেমটা কোলাপস করে যাবে। কেন? কারণ মৌমাছি যদি পরাগ মিলন না ঘটায় তাহলে খাবার তৈরি হবে না। খাবার যদি আমরা না খেতে পাই তাহলে কিন্তু কি হবে না, আমরা বাঁচতে পারবো না এবং আমাদের সম্পূর্ণ সম্পদ কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাহলে কাঠবিড়ালির তুলনায় কিন্তু মৌমাছিটা ছোট। আর এখানে কাঠবিড়ালিটা ইউজ করা হয়েছে মানে এই নয় শুধুমাত্র কাঠবিড়ালিরই গুরুত্ব আছে। কাঠবিড়ালির মাধ্যমে কবি কি ইউজ করতে চেয়েছেন? কাঠবিড়ালির মাধ্যমে কবি পৃথিবীতে থাকা প্রত্যেকটা মহান জিনিসের সামনে ক্ষুদ্র জিনিসের যে গুরুত্ব, ক্ষুদ্র জিনিসের যে ইম্পর্টেন্স, সেটা তিনি এখানে আসলে বোঝাতে চেয়েছি। তো পরবর্তী লাইনগুলো যাওয়ার আগে তোমাদেরকে একটাই কথা বলে রাখি, যদি আমাদের ভিডিওটা এখন পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিও। চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো। এইরকমই প্রত্যেকটা টেক্সটে সহজ সরল লাইন ওয়াইজ বাংলা অর্থ সহ আলোচনা দেখানো। তো চলো আমরা কবিতার পরবর্তী অংশে যাই। And I think it no disgrace to occupy my place. And এবং I think, এখন কিন্তু কাঠবিড়ালি করে চলেছে, এখন কিন্তু কাঠবিড়ালি তার স্পিচ শেষ করেনি, কি বলছে? And এবং I think, আমি মনে করি, এটা no disgrace to occupy my place. disgrace মানে অপমানিত বোধ করা, লজ্জা বোধ করা, বা নিজের জায়গায় থেকে নিজেকে লজ্জা বোধ করা। কি বলছে কাঠবিড়ালি? যে and এবং I think, আমি মনে করি না এটা কোনো রকম লজ্জার কারণ, কোনো রকম অপমানিত বোধ করার কোনো জায়গায় নেই। ডিসগ্রেস মানে কি? ডিসগ্রেস মানে হলো লজ্জাবোধ বা অপমানিত বোধ। এটা আরেকটা ভালো ইংলিশ সিনোনিমস কি? ডিসঅনার। তাহলে আমি এটাকে কোনো রকম অসম্মানের জিনিস মনে করি না। টু অকুপাই মাই প্লেস, নিজের জায়গায় অবস্থান করতে। অকুপাই মানে হলো দখল করা, অবস্থান। তাহলে কাঠবিড়ালি কি বলছে? কাঠবিড়ালি বলছে আমি এটা কোনো রকম ডিসগ্রেস, কোনো রকম অপমানে, কোনো রকম লজ্জার মনে করি না আমার নিজের জায়গা দখল করে রাখতে। হোক না আমি ছোট, হই না আমি অনেক ছোট, হই না,
আমি কিছু করতে পারি না, আমি হয়তো অল্প কিছু কাজ করতে পারি পৃথিবী, তবুও তো আমার নিজের জায়গা দখল করে থাকতে আমার লজ্জাবোধ পাওয়া উচিত নয়। তিনি এই কাঠবিড়ালি এবং মাউন্টেনের মাধ্যমে যেন আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বার্তা তিনি প্রোভাইড করার চেষ্টা করছেন এখানে র্যালফ ওয়াল্ডো এমারসন। এটা দেখে আমাদের এটাই মনে হচ্ছে। হয়তো পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অনেক বড়, যারা কোটিপতি, যারা বিলিয়নিয়ার, তাদের সামনে একটা খেটে খাওয়া একটা সাধারণ লোক অনেক কি ছোট। কিন্তু এই সাধারণ লোকটা যদি একদিন কাজ করা বন্ধ করে দেয়, এই সাধারণ লোকটা যদি একদিন মাঠে চাষ করা বন্ধ করে দেয়, তাহলে সে যতই বড় বিলিয়নিয়ার হোক না কেন, তার কিন্তু দুপুরবেলার ভাত কিন্তু আর এইটা আমাদের সর্বদা মনে রাখতে হবে। সর্বদা আমাদের জানে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা গুরুত্ব আছে, ছোট বলে কিছু হয় না। প্রত্যেকটা কাজের যেমন গুরুত্ব আছে, প্রত্যেকটা মানুষের তেমন পৃথিবীতে কিছু না কিছু গুরুত্ব আছে। হয়তো আমি এখানে কাজে আসতে পারছি না, হয়তো আমি জলে আমার কোনো গুরুত্ব নেই, মাটিতে আমার গুরুত্ব থাকতে পারে, হয়তো আমি বাতাসে কোনো গুরুত্ব নেই, আমার মাটির নিচে গুরুত্ব থাকতে পারে। ঠিক যেমন এরোপ্লেন শুধুমাত্র আকাশে ওড়ে, মাটিতে ওড়ে না, ঠিক তেমন বাসও কিন্তু আকাশে উঠতে পারে না, এইটা আমাদের মনে হয়। তাহলে এখানে যেন কবি সেই কথায় বারবার তিনি বোঝানোর চেষ্টা করছে। তো চলো পরবর্তী লাইনে আমরা দেখি। ইফ, এখানে একটা বড় কথা তিনি বলছেন, ইফ যদি আই অ্যাম নট, আমি না হই, সো লার্জ, এত বড়, অ্যাজ ইউ, তোমার মতো। তাহলে এখানে কিন্তু স্কুইরেলি কথা বলে চলেছে, সেই ছোট স্কুইরেলি কিন্তু এখন বলছে যে যদি আমি তোমার মতো বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও ঠিক আমার মতো ছোট নও। তাহলে কত বড় একটা কথা তিনি বলছেন যে হয়তো তুমি বড়, মানলাম, তুমি যদি আমার, আমি যদি তোমার মতো বড় না হই, তুমিও ঠিক আমার মতো ছোট নও। তাহলে যে ব্যক্তিটা বিলিয়নিয়ার, সেই ব্যক্তিটা কিন্তু আমাদের মতো পরিবেশে বসে একদিন খাবার খেতে পারে, আমাদের মতো পরিবেশে সে কিন্তু একদিন সার্ভাইভ করতে পারবে, কারণ সে সেইভাবেই ট্রেন, সে সেইভাবে থেকে অভ্যস্ত। তাই বলছে এখানে ঠিক তেমনই এই যে স্কুলটা কি বলছে যে ইফ যদি আমি নট সো লার্জ অ্যাজ ইউ, তোমার মতো বড় না হই, হেই পর্বত, হেই মাউন্টেন, আমি যদি তোমার মতো বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো ছোট। তাহলে সে যে ছোট সেটা নিয়ে প্রথম কথা সে তো ডিসগ্রেস করছেই না, এমনকি সে সেটা ফলো করে বলছে। আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা অবস্থান দেখা উচিত, কোনো কিছু ছোট নয়, এবং সেই ছোট জিনিসটাও যে আরেকজন আমার জায়গাটা দখল করতে পারবে না, আমার পরিস্থিতি থেকে আমার ব্যাপারটা বুঝবে না, ঠিক তেমনই তার পরিস্থিতিতে আমি বুঝবো। তাহলে দুটোর মধ্যে দুটোই 50-50, দুটোই সমান সমান। আরো বলছে এবং নট হাফ সো স্প্রাইম, এবং আমার অর্ধেকও তুমি চঞ্চল নও। তুমি বড়, কিন্তু তোমার মধ্যে চঞ্চলতার কোনো গুণ কিন্তু নেই, আমার কিন্তু আছে। আমি যে কাঠবিড়ালি, এক গাছ থেকে এক গাছ যখনই মন চাইবে তখন চলে যেতে পারবো। তুমি পাহাড়, তুমি হয়তো বড়, তুমি কি পারবে? তাহলে স্পাই মানে কি? স্পাই মানে হলো চঞ্চল, স্পাই মানে হলো চঞ্চল বা ইলাস্টিক। তাহলে এই লাইনগুলোতে কি বলছে যে আমি যদি তোমার মতো বড় না হই, তুমিও আমার মতো ছোট নয়, এবং আর কি, এবং আমার অর্ধেক কিন্তু তুমি চঞ্চল। চলো পরবর্তী লাইন দেখি। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করবো না। ডিনাই মানে হলো অস্বীকার করা। ইউ মেক, তুমি তৈরি করো, তুমি বানাও, আ ভেরি প্রিটি স্কুইরেল ট্রাক, খুবই সুন্দর মসৃণ কাঠবিড়ালি যাওয়া। মাউন্টেন তো কাঠবিড়ালি যাওয়া তৈরি করে, মাউন্টেন উপর দিয়ে তো কাঠবিড়ালি চলে যায়, সেটা কিন্তু স্কুইরেল এখানে ডিনাই করছে না। নিজের কথা যেমন বলছে তেমনই মাউন্টেনকে, মাউন্টেন যে কাজগুলো পারে সেইগুলো সে ফলো করে বলছে। এখানে কিন্তু এই যে কাঠবিড়ালির মতো ছোট মানুষদের যথাযথ যথাযথ যোগ্যতার মধ্যে তারা কিন্তু অবস্থান করে, নিজেরটাও বলে, অপরটাও বলে, কাউকে ছোট করে না। কিন্তু আমরা প্রথম সেকশনে কি দেখেছি যে মাউন্টেন কাঠবিড়ালি প্রথম থেকে কিন্তু অপমান লাঞ্ছনা করে চলেছে, কিন্তু কাঠবিড়ালি একবারের জন্য মাউন্টেনকে লাঞ্ছনা অপমান করছে না, সে শুধু তার জায়গাটা বুঝিয়ে দিতে চাইছে। সেইটাই এখানে এই লাইনে পড়ে গেছে যে আই উইল নট ডিনাই, ইউ মেক, আমি অস্বীকার করবো না, তুমি তৈরি করো, ভেরি প্রিটি স্কুইরেল ট্রাক, খুবই সুন্দর মসৃণ কাঠবিড়ালি যাওয়ার রাস্তা। ট্যালেন্টস ডিফার, গুণের তারতম্য আছে, ডিফার মানে তারতম্য।
গুণের তারতম্য আছে, ঠিকই তো, গুণের তো তারতম্য আছে। আমি ভালো গান গাইতে পারলে কেউ একজন ভালো নাচ নাচ করতে পারে, কে একজন ভালো আবৃত্তি করতে পারে, কে একজন ভালো ক্রিকেট খেলতে পারে, তাই বলে কারোর গুণ তো ছোট নয়, সবাই সবার জায়গায় মহিয়ান। অল ইজ ওয়েল, সবগুলোই ভালো, সবগুলোই দুর্দান্ত, এন্ড ওয়াইজলি পুট, এবং বুদ্ধিমত্তার সঙ্গে প্রদত্ত। এখন যদি মনে করো এই লাইনটা বলার মানে মাউন্টেন হলো একটা মহান বড় পাহাড়, বিরাট বড় পাহাড়, তাকে যদি চঞ্চলতা প্রদান করা হতো তাহলে পৃথিবী চারিদিকে ভূমিকম্প হতো প্রত্যেক দিন। যদি কার্ডিনালি মতো মাউন্টেনটা চঞ্চল হতো, ভেবে দেখো, যদি কার্ডিনালিকে মাউন্টেনের মতো বড় করা হতো তাহলে পৃথিবী কোলাপস করে যেত না। সেই জন্য বলছে ওয়ান ইজ ওয়েল, প্রত্যেকটাই ভালো, এন্ড ওয়াইজলি গুড, এবং বুদ্ধিমত্তার সঙ্গে প্রদান করা। ইফ, যদি, আই ক্যান নট ক্যারি, আমি বহন করতে না পারি, ফরেস্ট, বনভূমি, অন মাই ব্যাক, আমার পিঠে, কে বলছে? কাঠবিড়ালি। যদি আমি আমার পিঠে বনভূমি বহন করতে না পারি, নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও একটা ছোট বাদাম ভাঙতে পারো। তাহলে এখানে পৃথিবীর বনভূমি বহন করার সঙ্গে কার তুলনা করা হয়েছে? ছোট্ট একটি বাদাম ভাঙার তুলনা করা হয়েছে। সত্যিই তো, এটা একটা আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল তুলনা, যেখানে পিঠে বনভূমি বহন করার সঙ্গে একটা ছোট্ট নাট, ছোট্ট বাদাম ভাঙার তুলনা করা হচ্ছে, তবুও এর একটা বিশাল গুরুত্ব আছে। এই পৃথিবীতে আমরা যারা আছি প্রত্যেকের কিন্তু একটা গুরুত্ব আছে, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় নিজের দক্ষতার মাধ্যমে আছে, প্রত্যেকের একটা এই পৃথিবীতে গুরুত্ব আছে। এই কবিতার মাধ্যমে আমাদের র্যালফ ওয়াল্ডো এমারসন, যে কিনা একজন ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্টের অগ্রগণ্য ব্যক্তি, তিনি বোঝাতে চেয়েছেন। আজকের এই কবিতার মাধ্যমে আমরা তাহলে কি জানলাম? যে পৃথিবীতে থাকা প্রত্যেক ছোট, প্রত্যেক বড়, প্রত্যেক মাঝারি জিনিসের একটা কিন্তু দক্ষতা, একটা গুরুত্বপূর্ণতা, একটা যথাযথ তা আছে। প্রত্যেকেই কিন্তু এই পৃথিবীর জন্য, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আশা করছি আজকের এই যে কবিতার আলোচনা লাইন ওয়াইজ যে বাংলা অর্থ আমরা শুনলাম, তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। যদি একবার এটা না বুঝতে পারো, তোমরা প্রথম থেকে ভিডিওটা আরো একবার দেখতে পারো, বারবার এই ভিডিওটা দেখতে পারো, 2বার 3বার 10বার দেখলেও কোনো ক্ষতি নেই। তো আজকের এই ভিডিও যদি আলোচনা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করো, যাতে আমরা পরবর্তী তোমাদের আরো সিলেবাসের অন্তর্ভুক্ত বিভিন্ন গল্প, কবিতা, নোভেল নিয়ে আমরা আলোচনা করতে পারি। তার জন্য চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আর কমেন্টে অবশ্যই লিখে জানাও তোমাদের আর কোন কোন টেক্সটে এমনই বাংলা অর্থ সহ সম্পূর্ণ আলোচনা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমরা সকলেই এরপর থেকে ভিডিও থেকে অনেক উপকৃত হবে এবং পড়াশোনা শুরু করবে। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।